21 নম্বর প্রশ্ন, এক্স মাইনাস ওয়াই সমান 2p এবং পি এক্স প্লাস কিউ ওয়াই সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলে এক্স ওয়াই সমান কত? তা আমরা লিখব যে এক্স মাইনাস ওয়াই সমান 2p দেওয়া আছে, এটা লিখি আগে। এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2p, বা এক্স ইকুয়াল হচ্ছে 2p আর মাইনাস ওয়াই এই পাশে আসে প্লাস ওয়াই। এখন আমরা এই সমীকরণটা নিয়ে অঙ্ক করব। পি এক্স প্লাস কিউ ওয়াই সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি এক্স প্লাস কিউ ওয়াই সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা পি এক্স, এক্সের মান বসাবো আমরা। এক্সের মান হচ্ছে 2p প্লাস ওয়াই, 2p প্লাস ওয়াই প্লাস কিউ ওয়াই সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি আর 2p গুণগুলো হচ্ছে 2p স্কোয়ার প্লাস পি আর ওয়াই গুণগুলো হচ্ছে পি ওয়াই প্লাস কিউ ওয়াই ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি ওয়াই প্লাস কিউ ওয়াই এটা থাকে যাবে, পি ওয়াই প্লাস কিউ ওয়াই ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর 2p স্কোয়ার এই পাশে আসে মাইনাস। বা তাহলে এখানে কিউ ওয়াইটা আগে লিখবো, কিউ ওয়াই প্লাস পি ওয়াই, কিউ ওয়াই প্লাস পি ওয়াই ইকুয়াল হচ্ছে কিউ স্কোয়ার, আর একটা পি স্কোয়ার থেকে যদি আমরা দুইটা মাইনাস করি তাহলে মাইনাস পি স্কোয়ার, কারণ বড়টার সামনে মাইনাস আছে। এই দুটো থেকে ওয়াই কমন নিতে পারি আমরা, তাহলে কিউ প্লাস পি থাকবে ইকুয়াল, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কিউ প্লাস পি দুই পাশ থেকে ক্যান্সেল, তাহলে ওয়াই সমান হচ্ছে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। এই ওয়াইয়ের মানটা আমরা এখন এখানে বসাইতে পারি এই জায়গাটাতে। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 2p প্লাস ওয়াই, ওয়াই জায়গায় হচ্ছে কিউ মাইনাস পি। তাহলে দুইটা পি থেকে যদি একটা পি মাইনাস করি তাহলে থাকবে পি প্লাস কিউ। তাহলে এক্সের মান হচ্ছে, এক্সের মান পেলাম হচ্ছে পি প্লাস কিউ, আর ওয়াইয়ের মান হচ্ছে কিউ মাইনাস পি। তাহলে অ্যান্সার হচ্ছে পি প্লাস কিউ ইন্টু কিউ মাইনাস পি। 22 নম্বর প্রশ্ন, সোমা ও অলোকের বর্তমান বয়স 35 এবং 25 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? আচ্ছা, সোমার বয়স বর্তমান হচ্ছে 35, তাহলে 10 বছর পূর্বে কত ছিল? 35 থেকে 10 মাইনাস, তাহলে হবে 25। আর অলোকের বয়স বর্তমানে হচ্ছে 25, তাহলে 10 বছর পূর্বে কত ছিল? মাইনাস করব, 25 থেকে 10 মাইনাস করলে হচ্ছে 15। তাহলে এই হলো 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, অর্থাৎ 25 অনুপাত 15। তো এই দুইটা অনুপাতকে আমরা ভাগ করতে পারতেছি 5 দ্বারা, তাই না? তাই 5 দ্বারা 5 5 25, 5 দ্বারা 15 কাজ করে 3, অর্থাৎ 5:3। অ্যান্সার হলো 5:3। 23 নম্বর প্রশ্ন, এক্স অক্ষ থেকে 5 6 বিন্দুটি কত একক দূরে অবস্থিত? তো এই বিন্দুটা আমরা যদি গ্রাফে বসাই তাহলে এরকম পাবো। এদিকে হচ্ছে 5 ঘর, 1 2 3 4 5, আর এদিকে যাব হচ্ছে 6 ঘর, যেহেতু এটা প্লাস 1 2 3 4 5 6 এই জায়গাটাতে পাচ্ছি। তাহলে আমাদের এটা হচ্ছে এক্স ড্যাশ এক্স, এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে আমাদের প্রশ্নটা বলা আছে এক্স অক্ষরেখা থেকে এই বিন্দুটি কত একক দূরে। এক্স অক্ষ হচ্ছে আমাদের এটা, তাহলে এটা থেকে বিন্দুটা আমরা পেলাম এখানে কত একক দূরে, তাহলে 6 একক, তাই না? যেহেতু আমাদের এখানে 6 আছে, 6টা ঘর, 1 2 3 4 5 6, 6টা ঘর, তার মানে 6 একক দূরে হবে। প্রশ্ন নম্বর 24, দুটি সংখ্যার যোগফল 75 এবং একটি অপরটি 4 গুণ সংখ্যাটি কত? তো অপর সংখ্যাটি ধরে নিব এক্স, তাহলে আরেকটি হবে কত? 4x। তো দুটি সংখ্যার যোগফল 75, তাহলে এক্স আর 4x যোগ করলে কত হবে? 75 হবে। তাহলে এক্স আর 4x হচ্ছে 5x ইকুয়াল হচ্ছে 75। তাহলে অতএব এক্স ইকুয়াল কত হবে? 5, যেহেতু গুণ আছে তাহলে 75কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 15 75। তাহলে সংখ্যাটি হবে কি? এই 4x, আমরা এই সংখ্যাটি পাইছি 4x, তাহলে 4 গুণ 15, অর্থাৎ 4 15 60, সংখ্যাটি 60। প্রশ্ন নম্বর 25, কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নিচের কোনটি? প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব হবে ছোট, হর হবে বড়, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ এটা হচ্ছে লবটা হচ্ছে বড়, এটা অপ্রকৃত ভগ্নাংশ।
কাজে এটা অ্যান্সার হবে না। এটাও একটা প্রকৃত ভগ্নাংশ এবং এটা প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ হচ্ছে এটা লবটা হচ্ছে বড়, তাহলে এটাও অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অ্যান্সার এটা হবে অথবা এটা হবে। তবে বলা আছে লব ও হরের যোগফল 14, তাই 5 আর 9 14, 3 আর 11 14, ঠিক আছে। কিন্তু বিয়োগফল বলা আছে 8, অর্থাৎ 9 থেকে যদি 5 বিয়োগ করি পাচ্ছি আমরা 4, কিন্তু এখানে যদি 11 থেকে 3 বিয়োগ করি তাহলে পাচ্ছি 8, তার মানে অ্যান্সারটা হবে এটা। অন্যভাবে করলেও এক্স ওয়াই ধরে অঙ্ক করলেও কিন্তু অ্যান্সার এটাই আসবে। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে? যেহেতু এটাতে স্কোয়ার স্কোয়ার এবং এখানে এক্স ওয়াই সম্মিলিত পদ আছে, কাজে এই তিনটা সরলরেখার সমীকরণ হবে না। যদি স্কোয়ার থাকে তাহলে হবে না, এবং এক্স ওয়াই সম্মিলিত রাশি থাকলেও সমীকরণ থাকলেও সেটা সরলরেখার সমীকরণ হবে না। কাজে অ্যান্সার হচ্ছে গ, এক্স প্লাস 2y প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। 27 নম্বর প্রশ্ন, কোন শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ, এ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন, 3 বছর পরে জনসংখ্যা কত হবে? এই ধরনের অঙ্কগুলো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র পরে, অর্থাৎ সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এই সূত্রটা পড়বে। তাহলে মানগুলো বসাই দিব। পি হচ্ছে যতগুলো লোক সংখ্যা 10 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ হয়েছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ, আর 1 যোগ আর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, প্রতি হাজারে হচ্ছে 30, অর্থাৎ উপরে হবে 30, নিচে হচ্ছে 1000। পাওয়ার এন, এনটা হচ্ছে সময়, সময় হচ্ছে 3 বছর, তাহলে এখানে পাওয়ার 3, তাহলে এখানে 10 লক্ষ, আর এখানে আমরা এই 0 0 কাটিয়ে দিতে পারি। তাহলে 100 যদি লসাগু হয় তাহলে 100 একে 100 আর 3, তাহলে হবে 103 পাওয়ার 3। যেহেতু এখানে এই সংখ্যাটার উপরে পাওয়ার 3 আছে, তার মানে এই সংখ্যাটা আমরা 3 বার লিখতে পারি। তার মানে 103 বাই হচ্ছে 100, আবার লিখবো হচ্ছে 103, নিচে হচ্ছে 100, আবার হচ্ছে 103, নিচে হচ্ছে 100। তাহলে 1 2 3 4 5 6টা 0 কাটিয়ে দিতে পারি। 1 2 3 4 5 6, এখানে গুণ ছিল। তাহলে 3টা 103 আমরা যদি গুণ করি, তাহলে গুণ করলে পাবো হচ্ছে 10 9 2, তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ 92,727 জন। তাই অ্যান্সার হলো ক নম্বর। 28 নম্বর প্রশ্ন, মিজান 8% মুনাফায় 10,000 টাকা ঋণ নিয়ে এক্স বছর পর 12,400 টাকা পরিশোধ করেন, এক্সের মান কত? এই 12,400 হচ্ছে মুনাফা আসল, মুনাফার আসল মিলে এটা, অর্থাৎ সুদ আসল মিলে এটা। তো এই সূত্রটা আমরা জানি, মুনাফা আসলের সূত্র এ ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 প্লাস এনআর, এটা সূত্র। পি হচ্ছে আসল 10,000 টাকা, আর 1 যোগ এন, এন হচ্ছে সময়, সময়টা হচ্ছে এক্স, ইন্টু আর, আর হচ্ছে মুনাফার হার, অর্থাৎ 8%, উপরে 8 নিচে হচ্ছে 100, আর এই পাশে হলো মুনাফা আসল, মুনাফা আসল হচ্ছে 12,400 বা 12,400 সমান 10,000, আর এখানে 1 যোগ, এটাতে যদি কাটি 4 দ্বারা কাটা যায়, 4 2 8, 4 25 100, অর্থাৎ উপরে হচ্ছে 2x আর নিচে হচ্ছে 25, বা 12,400 ইকুয়াল 10,000, 25 লসাগু, তাহলে 25 আর গুণ করলে 25 যোগ 2x। এখন এটা দ্বারা আবার এটাকে কাটতে পারি, 4 25 100, 2টা 0, বা 12,400। এখন এই সংখ্যাটার সাথে এটা গুণ আছে, তাহলে 4 25 আবার কি 4 25 100 আর 2টা 0, প্লাস
400 আর 2 গুণ করলে 800x, বা এই পুরাটা যদি আমরা এই পাশে লিখি তাহলে 800x যোগ 10,000 সমান 12,400, বা 800x সমান এই 12,400 10,000 যদি মাইনাস হয়, এই পাশে আসে মাইনাস হবে, তাহলে কী হবে 2,400। অতএব এক্স সমান কি 800কে 2400কে যদি আমরা 800 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 3, কারণ এটা হচ্ছে গুণ আছে, 800 আর এক্স গুণ আছে, এই পাশে 800 আসে ভাগ হবে, তাহলে 2400কে 800 দ্বারা ভাগ করলে কত হবে 3। 29 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। পার্কের বাইরে চারদিকে 2 মিটার প্রস্থের একটি রাস্তা আছে। পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা 2 মিটার হলে পুকুরের পানির পরিমাণ কত? আচ্ছা, আয়তাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 10 একর, তো এই ক্ষেত্রফলটাকে একরটাকে আমাদের বর্গমিটার বানিয়ে নিতে হবে। 10 একর সমান 10 গুণ 1 একর সমান হচ্ছে 4046.86, 4046.86 এত বর্গমিটার। তাহলে 10 একর সমান কী হবে 10 দ্বারা গুণ এত বর্গ মিটার। এখন পার্কের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, যদি প্রস্থ x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে 3x, তাই না? অতএব পার্কের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে x আর 3x, x ইন্টু 3x অর্থাৎ হচ্ছে 3x²। আর পার্কের ক্ষেত্রফলটা পেলাম। আর পার্কের পরিসীমা, যে পার্কের পরিসীমা বলছে, তাহলে পার্কের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু পার্কের পরিসীমা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 3x যোগ x, তাহলে 3টা x আর একটা x 4টা x, 4 দুগুণে 8x। এখন আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে এখানে পার্কের ক্ষেত্রফল এটা, আর এখানে পাইছি আমরা কত এটা, অর্থাৎ 3x² সমান হবে এই সংখ্যাটা। আচ্ছা, এটাকে যদি 10 দ্বারা গুণ করা হয় তাহলে দশমিকটা কি এখানে চলে আসবে, অর্থাৎ 4046.8.6, 4046.8.6, বা x² সমান 3 দ্বারা যদি ভাগ করি এটাকে তাহলে কত পাবো 13,489.53। এখন এটাকে যদি রুট করি, স্কোয়ারটি পাশে সে রুট হবে, তাহলে আমরা x এর মান পাবো হচ্ছে 116.14। এটা আমরা পেলাম x এর মান। অতএব পার্কের পরিসীমা, পরিসীমা আমরা কত পাইছি এখানে, এই যে 8x, তাহলে 8 ইন্টু x, x এর মান হলো এটা 116.14, অর্থাৎ 929, তাহলে আমরা পাচ্ছি এখানে লিখি 929.12। এটা হলো পার্কের পরিসীমা। এখন বলা আছে পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা 2 মিটার হলে পুকুরে পানির পরিমাণ কত? তাহলে পার্কের পরিসীমা যত পুকুরের ক্ষেত্রফলও তাই হবে, তাই না? তাহলে এখানে যেহেতু পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা 2 মিটার দেওয়া আছে, তাহলে পার্কের পরিসীমা আর পুকুরের ক্ষেত্রফল কি সমান হবে? তাহলে পুকুরের ক্ষেত্রফল এটা, তাহলে আয়তনটা কী হবে, এই যে ক্ষেত্রফলের সাথে যদি আমরা গভীরতা বা উচ্চতা গুণ করি তাহলে সেটা আমরা আয়তন পাবো, অর্থাৎ 2 দ্বারা এটাকে গুণ করব, আয়তন হবে 929.12 গুণ 2, তো এই গুণ করলে আমরা পাবো হচ্ছে 1858.24। এটা হলো পুকুরের আয়তন।
এখন আমরা জানি যে 1 ঘন মিটার সমান 1000 লিটার। 1 ঘন মিটার সমান 1000 লিটার। আর এটা কিন্তু ঘনমিটার, আয়তনটা কি ঘন মিটার। তাহলে অতএব কত ঘনমিটার? এই যে এই সংখ্যাটা 1858.24। এত ঘনমিটার সমান কি 1000 দ্বারা, তাহলে এটাকে গুণ হয়ে যাবে। তো 1000 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আসবে আমার দশমিকটা কি আরও 3 ঘর আগা যাবে। এখানে 3টা শূন্য আছে, তাহলে দশমিকটা এদিক থেকে 3 ঘর আগা যাবে, তাহলে এখানে আরেকটা শূন্য চলে আসবে, অর্থাৎ 18,5,8,2,4,0 এত লিটার। অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ নম্বর। 30 নম্বর প্রশ্ন, একটি কলম 30 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করলে কলমটির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে কত হবে? 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 80 টাকা, কারণ 20% ক্ষতি, তাহলে 100 থেকে 20 মাইনাস করলে হচ্ছে 80। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য উপরে 80, নিচে হচ্ছে 100। অতএব ক্রয় মূল্য কত? এখানে 30 টাকা দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য 30 টাকা হলে বিক্রয় মূল্য 80 গুণ 30, নিচে হচ্ছে 100, দুইটা শূন্য কাটা, এটা আর এটা, তাহলে 3 8 24। তাহলে অ্যান্সার হচ্ছে ক।